নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরও একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আরও একবার আপনাদের সমস্যা নিয়ে আলোচনা করব। সমস্যা নিয়ে আলোচনা করি, কিন্তু হাসি মুখে আলোচনা করি, কারণ আপনারা জানি যে আপনাদের সমস্যা আসতেই পারে। জীবন থাকলে জীবনের নানা রকমের সমস্যা থাকে, শরীর থাকলে নানা রকমের শারীরিক ব্যাধিও থাকবে, কিন্তু তার সমাধানের পথটা যদি জানা থাকে, সেটাকে যদি ওভারকাম করতে পারি, তাহলে অবশ্যই কোনো সমস্যাকে দুঃখের সঙ্গে বা কান্নাকাটি করে তাকে নিয়ে আলোচনা করার বা তাকে নিয়ে ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজনীয়তা কিন্তু হয় না। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার সর্বদা আছে আপনাদের পাশে, সব সময় আছে আপনাদের সমস্যা থেকে আপনাদের মুক্তি দেওয়ার জন্য। আজকেও বিভিন্ন রকমের প্রবলেম নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তবে সময়টা যেহেতু শীতকাল পড়ে গিয়েছে, শীত সংক্রান্ত কিছু সমস্যা আমাদের কিন্তু বেড়ে যায়। শীতকালে অনেকেই আমরা বলে থাকি পেটের সমস্যা আমাদের বেড়ে যাচ্ছে, শীতকালে আমাদের অস্থির বিভিন্ন ব্যথা বেদনার সমস্যা বেড়ে যায়, শীতকালে আমাদের অ্যাজমা জাতীয় অর্থাৎ শ্বাসকষ্ট জনিত কিছু সমস্যা বেড়ে যায়, শীতকালে আমাদের স্কিন ওরিয়েন্টেড প্রবলেম কিন্তু বেড়ে যায়, শীতকালে অনেক সমস্যা বেড়ে যায়। তবে শীতকালে আনন্দটাও তো বেড়ে যায়। শীত মানে আমাদের সকলের ভীষণ পছন্দের ঋতু। শীতকাল মানে আনন্দ করব, ঘুরবো, সময় কাটাবো নিজের কাছের মানুষের সাথে। তো সেখানে সমস্যা যদি আপনাকে বাধা সৃষ্টি করে, তাহলে আপনি কেন তাকে তোয়াক্কা করবেন? তার জন্য রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, যেখানে বিভিন্ন ধরনের ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজের ট্রিটমেন্ট আপনার জন্য কিন্তু হয়ে থাকে। অনেকেই প্রশ্ন করে অপারেশন ছাড়া ভালো হওয়া সম্ভব? একদম সম্ভব। বাড়িতে বসে হয়তো পুরোটা আন্দাজ করতে পারবেন না, তার জন্য পৌঁছে যেতে হবে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। আজকেও আপনাদের জন্য বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আপনাদের সমস্যা নিয়ে আলোচনা করব। প্রশ্ন করতে পারেন আপনারা এবং অবশ্যই উত্তর পাবেন অভিজ্ঞ চিকিৎসকের কাছ থেকে। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আজকে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট ডক্টর ভাদুরী। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। পাশাপাশি রয়েছেন আপনারা, আপনাদের যে কোনো ধরনের প্রশ্নের জন্য সরাসরি ফোন করুন আমাদেরকে। তবে আমরা শীতকালে যে সমস্যাগুলো বললাম, এতগুলো সমস্যা নিয়ে একসাথে হয়তো আলোচনা করা সম্ভব নয়, তবে যতটা সম্ভব ততটাই আমরা বলার চেষ্টা করব। তবে শীতে একটা প্রশ্ন নিশ্চয়ই করবো ডক্টর ভাদুরী। অনেকে বলে আমার সেন্সিটিভ স্কিন, এবং শীতকাল এলে এই সেন্সিটিভ বিষয়টা আরো বেশি বেড়ে যায়। অনেকের প্রচন্ড গাল লাল হয়ে যায়, মনে হয় যেন গালটা খুব গরম হয়ে যাচ্ছে, এরকম বিভিন্ন সমস্যা হয়। স্কিন ওরিয়েন্টেড নানা রকমের সমস্যা বৃদ্ধি পায়। আমরা অল্প অল্প করে আসবো, তবে আগে যদি আমরা মুখমণ্ডলের স্কিনটা নিয়ে আলোচনা করি, যেহেতু এই স্কিনটা আমাদের সব থেকে পাতলা এবং সেন্সিটিভ হয়, কিভাবে শীতকালে আমরা মুখের ত্বকের যত্ন নেব এবং মুখের ত্বকে শীতকালে কি কি সমস্যা বেড়েও যায়? দেখুন, এই শীতকাল এলে কি হয়, আমাদের স্কিনটা ড্রাই হওয়া শুরু হয়, এবং ড্রাই স্কিনে কিন্তু প্রবলেম বেশি থাকে। এবং দেখা যায় যে সেখানে যদি কারো সেন্সিটিভিটি থাকে, তাহলে সেন্সিটিভিটি থাকার কারণে ড্রাই হলে কিন্তু দেখা যায় যে স্কিনগুলো লাল হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওটা কিন্তু নর্মাল স্কিন কালার না, ওটা কি হয়, ওটা তৈরি হয়। এরকম আবার গরমকালেও কিন্তু দেখা যাচ্ছে যে অনেকের রোদ্রে বেরোলে সেন্সিটিভ স্কিন থাকলে সেখানে গাল লাল হচ্ছে। এবার কি হয়, শীতকালে মেনলি কি হয় যে স্কিনটা ড্রাই হয়ে যায় এবং গালগুলো, চিক্সগুলো লাল লাল লাগে দেখতে। এটার মেন কারণ হচ্ছে স্কিনটা তখন ফাটা শুরু করে। যখনই স্কিনটা ফাটবে তখন কিন্তু ওরকম একটা পিঙ্কিশ কালার চলে আসে। এবং আবার যখন হাই অল্টিটিউডে যায়, হাই অল্টিটিউডে গেলে কিন্তু হিমোগ্লোবিন বাড়ে। ঠিক আছে, হিমোগ্লোবিন বাড়ে বলে ওগুলোকে, ওই জায়গাগুলোকে লাল দেখা যায়। তার জন্য দুটোই থাকে, একটা হচ্ছে গাল ফেটে গেলেও চিক্সগুলো লাল লাগে। আবার যদি হিমোগ্লোবিন হাই অল্টিটিউডে যারা থাকে, দেখবেন যারা খুব পাহাড়ে, যারা মেয়েরা, বিশেষ করে ছেলেরা মেয়েরা সবারই, তাদের নাক, গাল এগুলো কিন্তু লালচে লাগে, গোলাপি গোলাপি লাগে দেখতে। ঠিক আছে, সেখানে কিন্তু ওরা কোনো মেকআপ করেনি বা কিছু, এটা অরিজিনালি থাকে, আর 12 মাসই কিন্তু ওদের ওটা দেখা যায়। আর আমাদের এখানে কিন্তু শীতের ক্ষেত্রে দেখা যায়, যেহেতু স্কিনটা ড্রাই হচ্ছে এবং আস্তে আস্তে ফাটে এবং সেই জায়গাগুলোকে লালচে লাগে দেখতে। তাহলে আমাদের করণীয় কি আছে? আমাদের যে স্কিনের একটা ময়েশ্চারাইজার থাকে, স্কিনের মধ্যে একটা হিউমিডিটি থাকে, স্কিনের ভেতর থেকে সেটা থাকে। এটা কোত্থেকে আসে? আমরা যে খাদ্য খাবার খাই এবং যে জল পান করি, তার থেকেই কিন্তু আমাদের স্কিনটা হাইড্রেটেড হয়ে থাকে। এবার শীতকালে দুটো হ্যাবিট আছে মানুষের। শীতকালে হলে কি হয়, মানুষ জল খাওয়া কমিয়ে দেয়, কারণ যেহেতু তৃষ্ণাটা কম পায়, তেষ্টা কম পায় বলে মানুষ জল খাওয়াটা কমিয়ে দেয়। আরেকটা হচ্ছে শীত লাগে, ঠান্ডা লাগে বলে জল খাওয়াটা মানুষের কমে যায়। এবং দ্বিতীয়ত কি হয়, আরেকটা যেই ব্যাপারটা হয়, যে আমরা গরমকালে আমরা ফলটা বেশি খাই। আমরা ভাবি শুধু গরমকালেই ফলটা খেতে হয়, না, শীতকালেও কিন্তু আমাদের ফল খেতে হয়। ঠিক আছে, যে সিজনে যেই ফলটা পাওয়া যায়, উচিত হচ্ছে সেই সিজনে সেই ফলটা খাওয়া।
গরমকালে অনেক রকম রসালো ফল পাওয়া যায়, এবং শীতকালে কিন্তু মেনলি আমাদের কমলা লেবু যেটা পাওয়া যায়, আমরা ছোটবেলা থেকেই দেখে এসেছি শীতকালে কিন্তু কমলা লেবু হচ্ছে, এবং খাবার পরে আমরা কমলা লেবু খাচ্ছি, এরকম তো আমরা সবাই দেখেই এসেছি। এটার মধ্যে কি থাকে অ্যাকচুয়ালি, এটার মধ্যে থাকে ভিটামিন সি। ভিটামিন সি যখন আপনি খাবেন তখন আপনার স্কিন কিন্তু অবশ্যই ভালো হবে। আর এই জন্যই বলছি যে যেই সিজনে যেটা থাকে সেটা কিন্তু খেতে হয়। আর ইমিউনিটিও বুস্ট আপ করে, কারণ শীতকালে যেটা আমরা এটাও দেখি যে ঠান্ডা লাগার ব্যাপারটা থাকে, ওটাকে প্রোটেক্ট করার জন্য কিন্তু ভিটামিন সি খুব ভালো। আর আমরা কিন্তু করোনার সময়ও দেখেছি কিন্তু সবাই এই ভিটামিন সি ট্যাবলেট হিসাবে খাওয়া শুরু করেছিল, ঠিক আছে, লেবুর রস খাওয়া শুরু করেছিল, কারণ ওটা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়িয়ে দেয়। তাহলে দুটোই কাজ হয়ে গেল, আমার স্কিনটাও ভালো থাকলো, তার সাথে সাথে আমার ইমিউনিটিটাও বুস্ট আপ হলো। তো এইভাবে করে আমাদের মেনটেন করা উচিত। এবার তারপরেও কিছু মেনটেনেন্স আমাদের দরকার আছে, যেমন স্কিনটাকে কিন্তু পরিষ্কার রাখতে হবে। স্কিনটা যদি আমি পরিষ্কার না রাখি, ঠিক আছে, সেটা কি হালকা একটু উষ্ণ গরম জল দিয়েও করতে পারি, ঠান্ডা জলের দরকার নেই। তার সাথে সাথে কিছু যে ফেস ওয়াশ, আমার স্কিন টাইপ অনুযায়ী, আমার স্কিন যদি নর্মাল স্কিন হয় তাহলে একরকম ফেস ওয়াশ ইউজ করতে হবে, আমার স্কিনটা যদি ড্রাই হয় তাহলে অন্যরকম করতে হবে, আমার স্কিনটা যদি খুব অয়েলি হয় তাহলে অয়েল কন্ট্রোল যেসব ফেস ওয়াশ আছে সেগুলোকে ইউজ করতে হবে। এগুলো কিন্তু আপনি যদি দোকানে গিয়ে জাস্ট একটা ফেস ওয়াশ বলেন, তারা কিন্তু একটা ওদের পছন্দ মতো একটা ফেস ওয়াশ দিয়ে দেবে। এরকম কিন্তু আমাদের কিছু আছে, লা এলিগেন্স বলে আমাদের যে ব্র্যান্ড আছে, সেখানে কিন্তু এই প্রোডাক্টগুলো পাওয়া যায়। এনবিপিরই একটা ডিভিশন লা এলিগেন্স, সেখানে কিন্তু আপনি এই আপনার স্কিন টাইপ অনুযায়ী কিন্তু ফেস ওয়াশ পেয়ে যাবেন। এছাড়াও স্কিন তো আপনি ক্লিন করলেন, ঠিক আছে, এবার এটাকে কিন্তু একটা টাইটেনিং ফিল দিতে হয়, ঠিক আছে। তো এখানে আমি কিন্তু বলবো যে একটা জিনিস উল্লেখ করে রাখি, অনেকে কিভাবে যে স্ক্রাবিং করাটা খুব দরকার। একটা স্ক্রাব মানে কি বলুন তো, ঘষা। আমরা যেমনি বাসন মাজার মধ্যে ঘষি, ওটাকেও স্ক্রাবিং বলে, আর ওই জিনিসটাকেও নাম স্ক্রাবার বলে, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু একবারেই স্কিনের সাথে করা উচিত না, কারণ আমাদের যে একদম ওপরের দিকে যে লেয়ারগুলো থাকে স্কিনের, ডেড স্কিনগুলো থাকে, ওগুলো যদি আমরা প্রপারলি ধোয়া মানে পরিষ্কার রাখি, মানে ফেস ওয়াশ ইউজ করি, তাহলে কিন্তু ওগুলো উঠে যাবে, ডেড সেলগুলো, ওগুলো কিন্তু বসে থাকতে পারবে না। কিন্তু যদি আমরা ভাবি যে স্ক্রাবিং করে করে তুলতে হবে, তাহলে দেখা যাবে ড্রাই স্কিনের মধ্যে স্ক্রাবিং করলে কালো দাগ কিন্তু চলে আসবে, এবং সেই কালো দাগটা আস্তে আস্তে ঘষা খেতে খেতে একটা টাইমে ওটা পার্মানেন্ট হয়ে যাবে। তো এটার জন্য কিন্তু স্ক্রাবিংটা আমরা সবসময় অ্যাভয়েড করি। আমরা বলি টোনিং করুন। টোনিংটা মানে কি, স্কিনটার যে টাইটনেসটা ওটা ঠিক রাখার জন্য একরকম লোশন পাওয়া যায়, সেই লোশন আমাদের কাছে আছে, সেটা দিয়ে আপনার স্কিনের টাইটনেসটা বজায় রাখতে পারেন। আপনি প্রথম যখন ফেস ওয়াশ করছেন, একটা মাসাজিংয়েরও কাজ হচ্ছে, যেহেতু আপনি ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করছেন, মাসাজ করলে ব্লাড সার্কুলেশনটা বাড়ে, সাথে কি হয়, স্কিনের যে মানে স্কিন বলুন বা মাসেলের বলুন একটু লুজ হয়, টাইটনেস থাকে না। এবার যখন আপনি টোনিংটা করলেন, আপনার স্কিনটা কিন্তু টাইট হয়ে থাকে, ঠিক আছে। তারপর থার্ড আসবে, এই যে আমি বলছিলাম যে ভেতরে যে আমরা জল খাচ্ছি, ফ্রুট জুস খাচ্ছি বা বিভিন্ন রকম লিকুইড খাচ্ছি, সেগুলো থেকে আমার স্কিনটা কিন্তু আমার মানে ময়েশ্চারাইজড থাকে। এবার শীতকালে কি হয়, এই ময়েশ্চারাইজটা উড়ে যেতে থাকে, জলের ইভাপোরেশন হয়, তাহলে এটাকে আমার গার্ড করতে হবে। গার্ড বাইরে থেকে কিভাবে করব, একটা ভালো ময়েশ্চারাইজার লাগিয়ে আমার স্কিন টাইপ অনুযায়ী। তো এই যে তিনটে ব্যাপার যখনই করব, আমার স্কিনটার কিন্তু প্রপার কেয়ার হবে। একদম লাস্ট বলবো, আমরা যেমনি খেয়ে আমরা স্কিনকে নিউট্রিশন দেবো, বাইরে থেকেও নাইট ক্রিমের মাধ্যমে কিন্তু আমরা স্কিনটাকে নিউট্রিশন দিতে পারি, খাদ্য দিতে পারি, পুষ্টি দিতে পারি। তো এইভাবে যদি মেনটেন করেন, আপনার স্কিনের যে কোনো সেন্সিটিভিটিও ঠিক হয়ে যাবে, নতুন করে কোনো প্রবলেম চট করে আসতে পারবে না, এবং তার সাথে সাথে কি হবে, আপনার স্কিনের কন্ডিশনটা ভালো হবে, গ্লো বেড়ে যাবে স্কিনে। একদম, মানে স্কিনে আপনার ছোট্ট একটা দাগ হোক বা আপনার পিম্পলসের সমস্যা হোক, সেন্সিটিভ স্কিন হোক, স্কিনের রিঙ্কলস পড়ে যাচ্ছে বা মনে হচ্ছে আপনার মুখের চামড়ার একটা আগের থেকে একটা বদল আসছে, একটা কালো ট্যান পড়ে যাচ্ছে, সব কিছুর জন্য কিন্তু ট্রিটমেন্ট পাবেন শুধুমাত্র এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। কে আছেন একটু বলবেন? নমস্কার। নমস্কার, আমি শঙ্কর সামন্ত বলছিলাম। কোথা থেকে বলছেন? পাঁশকুড়া থেকে। পাঁশকুড়া থেকে বলছেন, বলুন কি সমস্যার জন্য ফোন করলেন? সমস্যা বলতে হাত পা খুব শুষ্ক হয়ে যাচ্ছে, খুব মানে যা কিছু মাখছি কিনা পরেও মানে খসখসে ভাবটা থেকে যাচ্ছে। আচ্ছা, বয়স কত আপনার? 32। 32 বছর। জল কতটা খান আপনি? জল একটু কম খাওয়া হয়ে যায় শীতকালে। আর
তাছাড়া আপনি খাদ্য খাবার কিরকম খাচ্ছেন? বাড়ির খাবারই খাওয়া হয়। বাড়ির খাবার খাওয়া হয়, মানে মাছ মাংস ডিম এটা কম হয় না বেশি হয়? মোটামুটি হয়। আচ্ছা, ফল কতটা খান? কম খাওয়া যায়। কম, ঠিক আছে। আপনি শুনুন, প্রথম কথা হচ্ছে জল কম খেলে কিন্তু ডিহাইড্রেশনও হতে পারে, যেমনি তেমনি আবার ড্রাইনেসও আসতে পারে স্কিনে। ডিহাইড্রেশন হয় বলেই ড্রাইনেসটা আসে, এটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার। তো ড্রাইনেস আসবে, তখন দেখবেন আপনি ময়েশ্চারাইজার মাখলেও, যেটা আপনি বলছেন, ঠিক হচ্ছে না। একটু পরে ময়েশ্চারাইজারটা যেই উঠে যাচ্ছে, দেখা যাচ্ছে যে আবার স্কিনটা সাদা হয়ে যাচ্ছে, নখ দিয়ে টেনে দিলে ওখানে দাগ পড়ে যাচ্ছে, এই ব্যাপারটা হয়ে যাচ্ছে। তার মানে ভিতর থেকে আপনাদের কিন্তু ঠিক করতে হবেই, এবং প্রপার ময়েশ্চারাইজার লাগাতে হবে আপনার স্কিনের জন্য যেটা প্রয়োজন। তাহলে খাদ্য খাবারের মধ্যে আপনার জল ঠিক করতে হবে, ফলের মাত্রাটা বাড়াতে হবে, এটা হচ্ছে নর্মাল। এর পাশাপাশি আরও কিছু ব্যাপার রয়েছে। অনেক সময় দেখা যায় যাদের হরমোনাল প্রবলেম আছে, পুরুষ হোক বা মহিলা, সেটা ফিমেল হরমোন হতে পারে, যেটা গাইনির সমস্যা অনেকের থাকে, সেখান থেকে হরমোনের দিকে। অনেকের আবার দেখা যাচ্ছে থাইরয়েডের সমস্যা, অনেকের দেখা যাচ্ছে সুগারের সমস্যা। এইগুলো থাকলে কিন্তু স্কিন ড্রাই হতে থাকে। তাহলে আমার আরও বেশি করে নজর দিতে হবে। তাহলে কি করতে হবে? স্কিনের তো যত্ন আমার নিতেই হবে, তার পাশাপাশি ওই রোগগুলোকেও সারিয়ে নিতে হবে। আপনি যদি মনে করেন যে আপনার সুগার হয়েছে, স্কিনটা ড্রাই হয়েছে, তাহলে সুগারের ওষুধ তো খাচ্ছি না, ওটাতে হবে না। সুগার যে কারণে হয়, সুগার দুটো ব্যাপারে হয়। একটা হচ্ছে ইনসুলিন ঠিকমতো বেরায় না এবং প্যানক্রিয়াস থেকে, এবং আরেকটা হচ্ছে লিভার ওটাকে ভালো করে সিনথেসিস করতে পারে না, ঠিকমতো শরীরে মেটাবলিজম হয় না, যার জন্য কি হয়, ওটার সুগারটা ঠিকমতো মানে কনভার্ট হয় না এনার্জিতে। তো এই দুটো কাজ যখন ঠিকমতো হবে না, তার মানে আপনার লিভারেরও সমস্যা থাকতে পারে, আপনার প্যানক্রিয়াসেরও সমস্যা থাকতে পারে যদি আপনার সুগার থাকে, এবং তার ফলে কি হবে, আপনার স্কিনের ওপরে কিন্তু এফেক্ট আসবে। এটা হতে পারে। তাছাড়া আরেকটা ব্যাপার আছে। তাহলে কি বললাম, যে আপনার প্রোটেকশান নিতে হবে বাইরে থেকে, যেভাবে আমি বললাম ঠিক ওইভাবে নিতে হবে। তো যদি আপনি ট্রিটমেন্ট করাতে যান, দেখছেন যে প্রথমে আপনি একটা কাজ করুন, ওই প্রোডাক্টগুলো আমাদের হেল্পলাইনে ফোন করে কিনে নিন, আপনার বাড়ি অবধি পৌঁছে যাওয়া, কুরিয়ারে পৌঁছে দেবে। আর আমাদের চেম্বারের কাছে থাকলে আপনি আমাদের চেম্বারের থেকে কালেক্ট করতে পারবেন। তার পাশাপাশি যদি দেখছেন এটাতেও আপনি যতটা এক্সপেক্ট করছেন ততটা হচ্ছে না, তাহলে ট্রিটমেন্ট আপনার করাতে হবে। আমাদের কাছে আসবেন, আমাদের বিভিন্ন রকম ট্রিটমেন্ট আছে। প্রথমে বের করে নেবে আমাদের ডাক্তারবাবুরা যে কী থেকে হয়েছে এই প্রবলেমটা, ড্রাইনেসটা, তারপরে সেই অনুযায়ী ট্রিটমেন্ট করাবে। দেখবেন আস্তে আস্তে আপনার প্রবলেম কিন্তু পার্মানেন্টলি ঠিক হয়ে যাবে। একদম। আর সবকিছুর জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই আপনাদের ফোন করতে হবে, আর যোগাযোগ কিন্তু করতেই হবে। অনেকে বাড়িতে বসে দীর্ঘদিন অনুষ্ঠান দেখছেন, ভাবছেন এনবিপিতে কি এবার যোগাযোগ করব নাকি আরো 2টো দিন দেখে নেব। অনুষ্ঠান আপনি সারা জীবন দেখুন, তাতে আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার শারীরিক সমস্যা বা শারীরিক প্রতিকূলতা সেটা বেড়ে যাচ্ছে না? তো অবশ্যই বেড়ে যাচ্ছে। সেটা কিন্তু সামান্য থেকে বৃহৎ আকার ধারণ করছে। তাই সমস্যাকে অবহেলা করবেন না। আমাদের অনুষ্ঠানের সাথে থাকুন, পাশাপাশি ট্রিটমেন্টের সাথে থাকুন। অভিজ্ঞ চিকিৎসকদের অনুষ্ঠান যেরকম দেখছেন, একেবারে চেম্বারে এসে তাদের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট স্টার্ট করতেও কিন্তু ভুলে গেলে আপনাকে চলবে না। তাই আপনার বাড়ির কাছে কোন চেম্বারটি রয়েছে জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, এবং অবশ্যই সেটি কিন্তু জেনে নিন। স্কিন ওরিয়েন্টেড বিভিন্ন সমস্যা নিয়ে আমরা আলোচনা করছিলাম। যখনই স্কিন সংক্রান্ত আমরা সমস্যা বলি, তখনই কিন্তু সবার আগে আমাদের মনে হয় যে স্কিনে ইচিং এর প্রবলেম, যেটা শীতকালে আরো বেড়ে যাবে। স্কিনের সোরাইসিসের মতন সমস্যা, সেটাও শীতকালে মারাত্মক রকমভাবে বেড়ে যাবে। শীতের সমস্যায় শীতকালে হয়তো আমরা সোয়েটার পরে বা কিছু দিয়ে ঢেকে তো রাখতে পারি, কিন্তু কমিয়ে তো ফেলতে পারি না। স্কিনের বিভিন্ন সমস্যা নিয়ে তাই আজকে ডক্টর ভাদুরীর সঙ্গে কথা বলছি। প্রথম আগে একটু অ্যালার্জি সমস্যা নিয়ে আলোচনা করবো। ডক্টর ভাদুরী, শীতকালে আমরা একটু খেতেও বেশি ভালোবাসি, শীতকালে পেটের সমস্যাও বেড়ে যায়। শীতকালে কি অ্যালার্জি বা এক্সিমা এই ধরনের সমস্যার প্রবণতা একটু বেড়ে যায়? হ্যাঁ, দেখুন, যেখানে ধরুন ড্রাইনেস আসে স্কিনের মধ্যে, তখন কিন্তু সব প্রবলেমগুলো বেড়ে যায়। একদম ডক্টর ভাদুরী, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনায় ফিরবো। যাদের এরকম ইচিং প্রবলেম অর্থাৎ চুলকানির সমস্যা, এক্সিমার সমস্যা, অ্যালার্জির সমস্যা রয়েছে, অবশ্যই ফিরবো। তার আগে একটু দেখে নেবো কে আছেন আমাদের সাথে। নমস্কার। নমস্কার। কে বলছেন? আমি বান্টি দাস বলছি চ্যাংড়া থেকে। হ্যাঁ বলুন, কি সমস্যার জন্য ফোন করলেন? বলছি বাবা কোমর থেকে হাঁটু পর্যন্ত ব্যথা। আচ্ছা, কোমর থেকে হাঁটু পর্যন্ত ব্যথা। কার ব্যথা? বাবা। বাবার। আচ্ছা, কতদিন ধরে হয়েছে? অনেকদিন ধরে। অনেকদিন ধরে। আপনি ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ দেখাচ্ছি। কি বললেন ওনারা? ওষুধ দিচ্ছে। হ্যাঁ, ওষুধ দিচ্ছে।
না না, কি সমস্যাটা কি হয়েছে, রিপোর্টে কি এসছে? রিপোর্ট করেনি এখনো। আচ্ছা, ওষুধ দেওয়াতে কি কমছে প্রবলেমটা? কমছে, বাড়ছে। আচ্ছা, তো আপনি কি আয়ুর্বেদ চিকিৎসা করাতে চাইছেন, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি শুনুন। বলছি। ঠিক আছে, আপনি আমাদের এখানে কল করেছেন, খুব ভালো লাগলো। তো যেটা প্রথমেই বলবো যে ফেলে রাখবেন না সমস্যাটা, বাড়ছে কমছে বাড়ছে কমছে এই করে করে দেখবেন বছর চলে গেছে। ঠিক আছে, আপনি একটা কাজ করুন, আপনি হেল্পলাইন নাম্বারটায় কল করে নিন আমাদের। ঠিক আছে, কল করার পর আপনি ওখানে এসে একবার দেখিয়ে নিন বাবাকে। সামনাসামনি দেখলে বোঝা যাবে যে কি কারণে ব্যথাটা হচ্ছে, হাঁটু ব্যথাটা হচ্ছে, এবং সেই অনুযায়ী আমাদের বিভিন্ন রকম ট্রিটমেন্ট আছে, যে ট্রিটমেন্টগুলো করলে আপনার বাবার এই প্রবলেমটা ঠিক হয়ে যাবে। ওষুধের মাধ্যমে হতে পারে, তার পাশাপাশি অনেক সময় পঞ্চকর্মা থেরাপিও করাতে হতে পারে। এই দুটো জিনিস কিন্তু আয়ুর্বেদায় রয়েছে, যেগুলো কিন্তু খুব এফেক্টিভ। তার পাশাপাশি আপনি নিজেকে কিভাবে মেনটেন করবেন, কি খাওয়া দাওয়া করবেন, কি যোগাসন করবেন, সব পরামর্শ কিন্তু আপনারা আমাদের এখানে এলে অবশ্যই পেয়ে যাবেন। একদম। আসলে জীবনে উদাসীন হলে কিন্তু কোনো কাজটাই ভালো করে হয় না। স্টুডেন্টরা যদি পড়াশোনায় উদাসীনতা দেখায়, পড়াশোনাটা ভালো করে হবে না। কাজের জায়গায় আপনি উদাসীন থাকলে কাজটা আপনি ভালো করে করতে পারবেন না। এবং স্বাস্থ্যের ক্ষেত্রেও যদি আপনি উদাসীন থাকেন, তাহলে আপনার স্বাস্থ্যটাও কিন্তু কোনোদিন ভালো হবে না। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে সে কারণে প্রত্যেকজন অভিজ্ঞ চিকিৎসক বলেন যে সচেতনতা বাড়ার, নিজে সচেতন থাকুন অবশ্যই নিজের স্বাস্থ্যের জন্য। সে কারণে আমাদের এই অনুষ্ঠানগুলো দেখুন, অনুষ্ঠানগুলো করার উদ্দেশ্য কি, এতটা সময় ডাক্তারবাবু কেন আপনার জন্য সময় দিচ্ছেন, যে আপনি আপনার সমস্যাকে চিনুন, বুঝুন, তাকে জানুন, এবং আপনার সমস্যা এলে আপনাকে যে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, আপনাকে যে ঘরে বসে থাকা উচিত নয়, এবং ট্রিটমেন্ট যদি করেন সেই ট্রিটমেন্ট যেন সঠিক হয়, এবং অবশ্যই একটা নির্দিষ্ট সময়ের পর আপনাকে যেন ওষুধ বন্ধ করে দিতে হয়। এই বিষয়গুলো আপনাকে জেনে নিতে হবে, বুঝে নিতে হবে, তবে কিন্তু আপনি বহুদিন পর্যন্ত ভালো থাকতে পারবেন। অ্যালার্জি বা ইচিং এর সমস্যা, এক্সিমা, এই ধরনের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা একটু প্রশ্ন করেছিলাম, শুনবো উত্তর। এবার দেখুন কি হয়, শীতকালে আমাদের স্কিনটা ড্রাই হয়ে যায়। ড্রাই হয়ে যাওয়া মানে তখন সেখানে স্কিনটায় টান টান ধরে, ঠিক আছে, টান ধরে, এবং সেখানে তখনই দেখবেন চুলকোচ্ছে। বেশি চুলকোবে কখন দেখবেন, আপনি যখন জামা কাপড় পরে রয়েছেন, যখন ড্রেসটা চেঞ্জ করতে যাচ্ছেন, সেই পার্টটা খালি হয়ে যাচ্ছে, খুলে যাচ্ছে, দেখবেন সেখানে চুলকোচ্ছে। দেখবেন অনেক সময় ড্রাই হয়ে যাওয়া থেকে সাদা সাদা চুলকোলে সাদা হয়ে যায়। এটাকে কিন্তু আপনার মেনটেন করতে হবে। ময়েশ্চারাইজিংটা কিন্তু খুব দরকার। ঠিক আছে, ময়েশ্চারাইজিংয়ের জন্য আমি যেরকম বললাম, প্রপার ময়েশ্চারাইজার আপনার স্কিন টাইপ অনুযায়ী সেটা কিনে নিতে হবে। কিনে নিয়েও আপনি যখনই জামা কাপড় পরবেন তার আগে হোল বডিতে কিন্তু ময়েশ্চারাইজিং করা দরকার। যাদেরই অতিরিক্ত মাত্রা এরকম চুলকোচ্ছে, দেখবেন আবার চুলকোলে আরেকটা জিনিস হয়, কিছুক্ষণ পর একটা অ্যালার্জির মতো দানা দানা গুড়ি গুড়ি উঠে যায়। এটা গরমকালে যেমন ওঠে, লালচে লালচে গোটা 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 উঠে যায় লোমকূপের ওখানে, বা ফুলে ফুলে ওঠে, শীতকালেও কিন্তু এটা দেখা যায়। এইটার কারণ হচ্ছে, দেখুন আমাদের ওয়েদার তো যত চেঞ্জ হয় সেখানে তার একটা শরীরের ওপর এফেক্ট থাকে। এবার যাদের ধরুন ইমিউনিটি কম, অথবা ধরুন আমি আরেকভাবে বলি যে যাদের ধরুন অ্যালার্জিক টেন্ডেন্সিটা বেশি, তাদের ক্ষেত্রে কিন্তু দেখবেন এই ব্যাপারটা হচ্ছে, প্রত্যেক বছরেই ঘুরে ঘুরে আসছে। তখন মানুষ কি করে, যে যখন এই চুলকোচ্ছে, এরকম ফুলে ফুলে যাচ্ছে, চুলকোলে দানা মানে ফুলে ফুলে যাচ্ছে জায়গাগুলো, অ্যান্টি অ্যালার্জিক ট্যাবলেট খায়। ঠিক আছে, যেটা অ্যাকচুয়ালি অ্যান্টি হিস্টামিন ট্যাবলেট। তো এইটা খেলে কি হয়, সেই মুহূর্তের জন্য ওটার যে অ্যালার্জির যে প্রকোপটা ওটাকে দাবিয়ে দেয়, কিন্তু আপনার শরীরে কিন্তু অ্যালার্জির ব্যাপারটা রয়েই গেল। যখনই এরকম কোনো সিচুয়েশান আসে, যেটাকে আমরা বলি অ্যালার্জেন, সেই যখনই এরকম সিচুয়েশান আসবে তখন কিন্তু আবার আপনার চুলকানো শুরু হয়ে যাবে। যতক্ষণ ওষুধের এফেক্ট থাকবে আপনি ভালো থাকছেন, কিন্তু সেরে কিন্তু গেল না। কিন্তু আমাদের এখানে এলে কি হবে, আপনার প্রথমে একটা অ্যালার্জি টেস্ট করা হবে, আইজিই বলে একটা টেস্ট, খুব সাধারণ টেস্ট, ওটা কিন্তু করা হবে, ব্লাড টেস্ট। ওটা লেভেলটা দেখে তার ওপরে বেস করে কিন্তু এই অ্যালার্জির ট্রিটমেন্টটা আমাদের এখানে করবে। আরও যদি কোনো নতুন বা অন্য কোনো টেস্টের দরকার পড়ে সেটাও কিন্তু করিয়ে নেওয়া হয়, কোনো অসুবিধা নেই। তো টেস্ট করে রিপোর্ট পেয়ে গেল, বাস আপনার যে ট্রিটমেন্টের জন্য আপনি এলেন, দেখালেন, যে একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস, যে মানে চোখে দেখে ডাক্তারবাবুরা যেটা বুঝে গেলেন আপনার সাইন সিমটম দেখে আপনার সাথে কথা বলে, তার উপরেও ট্রিটমেন্ট শুরু হয়ে যাবে। আরও কনফার্ম হয়ে গেল যখন যে একটা রিপোর্টের দেখিয়ে দিল আপনাকে যে রিপোর্টটা এই রয়েছে, কিছুদিন পর ট্রিটমেন্ট করার পর দেখবেন আপনার ওই প্রবলেমটা আস্তে আস্তে কিন্তু নেই হয়ে গেছে।
এটা হচ্ছে এরকমও তো হতে পারে যে আপনি মেডিসিন ছেড়ে দিলে ওই প্রবলেমটা আবার চলে আসছে অ্যালার্জির, সেটা হবে না। কারণ হচ্ছে আপনার ভেতরে অ্যালার্জির ব্যাপারটাই যে কমে গেছে, আরেকবার যখন রিপোর্ট করাবে, দুটো রিপোর্ট যখন পাশাপাশি দেখবেন, আপনি বুঝে যাবেন যে হ্যাঁ আমার অ্যালার্জিটা এখন নর্মাল হয়ে গেছে। একদম এইভাবে কিন্তু আমাদের এখানে ট্রিটমেন্টটা হয়। অবশ্যই এনবিপির কিভাবে ট্রিটমেন্ট হয়, কেন এনবিপিতে এত মানুষ ভালো আছে, সব বিষয় নিয়ে আলোচনায় আবারও ফিরবো আপনাদের জন্য। তবে তার আগে একটু দেখে নেবো কে আছেন। নমস্কার। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন ম্যাডাম, কে বলছেন? হ্যাঁ বলছি, আমি ব্যান্ডেল থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ ব্যান্ডেল থেকে বলছি আমি। টিভির ভলিউমটা জিরো করুন, টিভির আওয়াজটা কম করুন, আর বলুন কি সমস্যার জন্য ফোন করলেন। হ্যাঁ কি সমস্যার জন্য ফোন করলেন? হ্যাঁ হ্যাঁ বলছি কি যে তাড়াতাড়ি বলুন। হ্যাঁ টিভির আওয়াজটা বন্ধ করুন আগে, টিভির ভলিউমটা মিউট করে ফোন করতে নাহলে হয়। আপনার কথাটা কেটে যাবে, কিচ্ছু শোনা যাবে না। হ্যাঁ বলুন সমস্যাটা বলুন। হ্যাঁ কথা হচ্ছে, আমি এই 15-20 দিন ধরে কি 1 মাস মতন ধরে আরম্ভ হয়েছে, এই হাঁটু মানে মেঝেই বসে উঠতে পারছি না, উঠতে কষ্ট হচ্ছে। আচ্ছা, আপনার বয়স কত? না নেই। বয়স কত? বয়স 60 হয়ে গেছে। 60 হয়ে গেছে। আচ্ছা, হাঁটুতে ব্যথা তাই তো? ভার ভার লাগছে। হ্যাঁ হাঁটুতে ব্যথা রয়েছে তাই তো? হ্যাঁ হাঁটুতে ব্যথা আছে, মেঝেই বসে উঠতে পারছি না। আপনার ওজন কেমন? ওজনটা কম। ওজন এখন হয়তো 50 কেজি হয়েছে। আচ্ছা আচ্ছা, এই ব্যথাটা কত? খুব শরীর খারাপ করেছিল, তখন 37 কেজি ছিল ওরে বাবা। মাস দেড় আগে, এখন হয়তো আর একটু বেড়েছে। আচ্ছা আচ্ছা, ডাক্তার দেখিয়েছিলাম। আপনার কতদিন ধরে এই ব্যথায় ভুগছেন? এই ব্যথা আমি ওই 15-20 দিন মনে হয় হবে, কি তা 1 মাস হবে এরকম। আচ্ছা, তার আগে ভালো ছিলেন, মানে এই ঠান্ডাটায় ব্যথা বেড়ে গেছে। হয়তো পূজা টুজা সবই করতাম, আচ্ছা, অসুবিধা হতো না। এখন কোনো কি ডাক্তার বাবুদের দেখিয়েছেন? না, আমি এখনো দেখাইনি কাউকে। কোথা থেকে বলছেন আপনি? আমি ব্যান্ডেল থেকে বলছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি। দেখুন, আপনার এই ব্যথাটা এই শীতে বেড়েছে, তার মানে ব্যথাটা হয়তো আগে ছিল, আপনার হয়তো আপনি বুঝতে পারেননি, ঠিক আছে? কারণ আপনি কোনো আঘাত পাননি, চোট পাননি, হট করে কেন ব্যথাটা হলো? আর কখন বলছেন হয়েছে? ঠিক 20-25 দিনের মধ্যে। তার মানে ঠান্ডা পড়ার পর, ঠান্ডা পড়লে কি হয়, ব্যথা বাড়ে। এবং আপনার যদি খাওয়া দাওয়ার মধ্যে এমন কিছু খাচ্ছেন যেটা গ্যাস তৈরি করে শরীরে, তাহলে কিন্তু ব্যথা আবার বেড়ে যাবে। তার মানে এই সময় কিন্তু কয়েকটা খাবার একটু বন্ধ রাখবেন যাদের ব্যথার সমস্যা আছে। ফুলকপি, বাঁধাকপি, কুমড়ো এবং তার সাথে সাথে বেগুন, তেঁতুলের টক, এই খাবারগুলো কিন্তু পুরো বাদ দিয়ে দিন। শীতকালে এই খাবারগুলো খেতে খুব ভালো লাগে, কিন্তু চেষ্টা করুন যতটা না খেতে পারেন ততই ভালো, ঠিক আছে? কারণ এই খাবারগুলোতে গ্যাস তৈরি হয় এবং শরীরে গ্যাস হলে কিন্তু ব্যথা বেড়ে যাবেই, শিওর, ঠিক আছে? তার জন্য এটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন। আর আপনার ব্যান্ডেল থেকে একবার আমাদের কাছে এসে দেখিয়ে নিন। আপনি আপনার কাছাকাছি কোন চেম্বার আছে আপনি ফোন করুন হেল্পলাইন নাম্বারে, ওনারা বলে দেবে, সেখানে এসে দেখিয়ে নিন। দেখালে এর ট্রিটমেন্টও আছে, ট্রিটমেন্টটা করলে এখন আপনার অল্পতে আছে, ডাক্তারবাবুরা ট্রিটমেন্ট করলে দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু আপনি এটার থেকে পার্মানেন্টলি একটা সলিউশন পেয়ে যাবেন। একদম, আসলে ব্যান্ডেল, হুগলি ওদিক থেকে বোধহয় বেলুর চেম্বারটাই অনেক বেশি কাছে হ্যাঁ। হবে বন্ধুদের। তবে আপনি তাও একবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন, কথা বলুন, যোগাযোগ করুন। আপনাদের সুবিধার জন্য এটা তো আমরা বলে দিতেই পারি যে এনবিপি চেম্বার কোথায় কোথায় রয়েছে। তবে এনবিপি চেম্বার বর্তমানে কোথায় নেই, এটাই সব থেকে বড় প্রশ্ন। যেমন আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, বহরমপুর এবং কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, বনগাঁয় আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, শিলচরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আগরতলায় পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। বহুদিন পর আগরতলায় কিন্তু সময় দিচ্ছেন ডক্টর বি শর্মা। সামনের রবিবারে কিন্তু আগরতলায় চেম্বার রয়েছে। যারা আগরতলা বা ত্রিপুরার বন্ধুরা রয়েছেন তারা প্লিজ একটু হেল্পলাইন নাম্বারে ফোন করবেন এবং জেনে নেবেন যে আগরতলায় নাম লেখানোর জন্য আপনাদের কি করতে হবে। তার পাশাপাশি বলবো হেরিয়াতেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেচেদায় পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, হলদিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, বর্ধমানে কিন্তু পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, শিলিগুড়ি এবং কোচবিহারে কিন্তু পাচ্ছেন ডক্টর
বি শর্মাকে। দিল্লিতে অবশ্যই আমাদের চেম্বার থাকে, একটু ফোন করে জেনে নেবেন। দিল্লিতেও কিন্তু ডক্টর এস বি শর্মা এবং অবশ্যই ডক্টর এ হালদারকে আপনারা পেয়ে যান। আরামবাগে পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, তার জন্য নাম লেখাতে হবে অবশ্যই। বাঁকুড়ায় আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে এবং বোলপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে। তার পাশাপাশি বলবো দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, মালদায় পেয়ে যাচ্ছেন অবশ্যই ডক্টর বি শর্মাকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। আরও একবার আপনাদের একটু মনে করিয়ে দেবো, যদিও আমরা বেশ কিছুদিন ধরে অ্যানাউন্স করছি যে নর্থ বেঙ্গলে এবার কিন্তু মালদা এবং রায়গঞ্জে কিন্তু সময় দেবেন সংস্থার ডিরেক্টর বি শর্মা। প্রত্যেকেই রিকোয়েস্ট করেন যখন বি শর্মা আসবেন প্লিজ একটু জানিয়ে দেবেন, তাই আপনাদের জন্য এটা জানান দেওয়া যে মালদা এবং রায়গঞ্জের জন্য তাই বুকিং নাম্বারে ফোন করুন, হেল্পলাইন নাম্বারে ফোন করুন, তারা সমস্তটাই আপনাদের কিন্তু জানিয়ে দেবে। আর পাশাপাশি বলবো যে গুয়াহাটিতে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আপনারা পেয়ে যাচ্ছেন ডিব্রুগড়ে ডক্টর এস ঘোষালকে, জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আসানসোলেও কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। এছাড়া রয়েছে আরো অনেকগুলি চেম্বার, যেমন কলকাতায় চেম্বার রয়েছে, মধ্যমগ্রামে পেয়ে যাচ্ছেন, ল্যান্সটাউনে কিন্তু পেয়ে যাচ্ছেন, শোভাবাজারে পেয়ে যাচ্ছেন, খিদিরপুরে কিন্তু আপনাদের জন্য চেম্বার রয়েছে। হাওড়ার বন্ধুরা শিবপুর, বাজিগুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে পাচ্ছেন। তার পাশাপাশি এখন থেকে আপনারা কিন্তু হাওড়ায় আরও একটি নতুন চেম্বার পেয়ে যাচ্ছেন এবং সেটা হচ্ছে আপনারা শ্যামপুরে পাচ্ছেন। 12ই জানুয়ারি থেকে শ্যামপুর নতুন চেম্বারের ওপেনিং, হাওড়ায় আরও একটি নতুন সংযোজন এটি। তাই হাওড়ার বন্ধুরা যারা রিকোয়েস্ট করছিলেন তারা এখন থেকে শ্যামপুরের জন্য কিন্তু নাম লেখাতে শুরু করে দেবেন। তার পাশাপাশি আপনাদের বলবো দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলা চেম্বারেও কিন্তু যোগাযোগ করতে পারেন। এছাড়া আমাদের গঙ্গাসাগর এবং ক্যানিং, এখানেও নতুন দুটি চেম্বার কিন্তু রয়েছে। গঙ্গাসাগরে আপনারা পেয়ে যাচ্ছেন 19শে জানুয়ারি এবং ক্যানিংয়ে আপনাদের জন্য চেম্বার কিন্তু রয়েছে 26শে জানুয়ারি। সব চেম্বারের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, কথা বলুন আর যোগাযোগ করুন। কেন আপনি যোগাযোগ করবেন এনবিপিতে? আসলে এনবিপিতে এলে মানুষ ভালো হয়, এটা প্রমাণিত সত্য। প্রচুর প্রমাণ, প্রচুর মানুষের কথোপকথন আমাদের কাছে কিন্তু রয়েছে। সেরকম কিছু মানুষের বক্তব্য একটু শুনে নেব, তারপরে ফিরে আসবো অনুষ্ঠানে। স্যার আপনার নাম? আমার নাম বাবুলাল মন্ডল। আপনি কোথা থেকে এসেছেন? গড়িয়া থেকে। আচ্ছা, আপনি এনবিপিতে আপনার কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার ডায়াবেটিসের সমস্যা নিয়ে এসেছিলাম। আচ্ছা, আপনি কত বছর ধরে ভুগছিলেন এই রোগে? আমি প্রায় 2 বছর আগে আমি এই রোগ জানতে পারি এবং আমি তখন থেকে অ্যালোপ্যাথিক চিকিৎসা করি, কিন্তু সুগার মোটামুটি 160-এর কাছাকাছি পিপিটা থাকতো। এবং আপনাদের প্রচার মাধ্যমে জানতে পেরে আমি এই আয়ুর্বেদ চিকিৎসার ভরসায় এখানে এসেছিলাম। আচ্ছা, এখানে আপনি যখন এলেন, এখন থেকে কতদিন আগে থেকে এখানে ট্রিটমেন্ট করাচ্ছেন? প্রায় 7 মাস আগে। আচ্ছা, এই 7 মাস যে ট্রিটমেন্ট করালেন, এখন আপনি কেমন আছেন? এখন খুবই ভালো আছি, সুগার একেবারে নিয়ন্ত্রণে বললে ভুল হবে, বরঞ্চ কমের দিকেই আছে। আচ্ছা, এখন লাস্ট রিপোর্টে আপনি কত দেখতে পেয়েছেন? লাস্ট রিপোর্টে আছে আমার ফাস্টিং আছে 89, পিপি আছে 112, যেটা 160 থাকতো সেটা 112, এবং আপনি এখন শারীরিকভাবে সুস্থ আছেন? একেবারে সুস্থ। আচ্ছা, কোন রকম আর কোনো কমপ্লিকেশন? আনুষঙ্গিক কোনো সমস্যা নেই? সমস্যা নেই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে দর্শকদেরকে এটা জানানোর জন্য যে আপনি এখন কেমন আছেন এই এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদের রিসার্চ সেন্টারে এসে। নমস্কার স্যার, আপনার নাম? বিপ্লব মন্ডল। আচ্ছা, আপনি কোত্থেকে এসেছেন? বসিরহাট থেকে। বসিরহাট থেকে। আপনি কি সমস্যা নিয়ে এনবিপিতে এসেছিলেন? কিডনি সমস্যা, কিডনিতে পাথর। কিডনিতে পাথর। আচ্ছা, কিডনিতে পাথর হয়েছে। এর এখানে আসার আগে কি কোনো চিকিৎসা করেছিলেন? চিকিৎসা করেছিলাম। আচ্ছা, তাতে রেজাল্ট পাইনি। মানে একই ছিল? একই ছিল। আর কিডনিতে পাথর থাকাকালীন কি সমস্যা হতো আপনার? ব্যথা হতো, খুব ব্যথা হতো। পেচ্ছাপ করতে? পেচ্ছাপ ঠিক ছিল, এমনি ব্যথাটা হতো। হ্যাঁ। আচ্ছা, এবার আপনি আমাদের এনবিপিতে এসে যে ট্রিটমেন্ট করলেন তাতে রেজাল্ট পেয়েছেন? তো পাথরটা কি এখন বেরিয়ে গেছে? বেরিয়ে গেছে। আচ্ছা, কতদিন ওষুধ খেয়েছেন? 45 দিন পেয়েছি। 45 দিনে আপনার পাথরটা বেরিয়ে গেছে, কিডনি থেকে পাথর বেরিয়ে গেছে। আচ্ছা, আপনি বলছিলেন পাথরটা আপনার সাথে আছে, দেখালে ভালো হয়, দর্শকরা এটা দেখলে বুঝতে পারবে। দেখুন, এরকম একটা পাথর আমাদের পেশেন্ট, উনি ট্রিটমেন্ট করেছে 45 দিন, আমাদের ওষুধ খেয়েছে এনবিপিতে এসে, এবং ওনার পাথর কিন্তু পেচ্ছাপের মাধ্যমে বেরিয়েও গেছে। ঠিক আছে, জাস্ট 45 ডেজ।
এরকম রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাই আমাদের এনবিপি ট্রিটমেন্টে। আপনাকে অশেষ ধন্যবাদ এটা বলার জন্য আর দেখানোর জন্য যে পাথরটা নিয়ে এসছেন। আরেকটা কথা বলবো, আপনি যারা এই প্রোগ্রামগুলো দেখবে, আপনার টিভিতে এই প্রোগ্রামগুলো দেখবে, তাদের জন্য কিছু বলতে চাইবেন? দেখুক, খুব ভালো লাগবে। না মানে ট্রিটমেন্ট সম্বন্ধে কিছু বলতে চাইবেন? ট্রিটমেন্ট সম্বন্ধে কি, ট্রিটমেন্টটা করলে খুব ভালো লাগবে, উপকার পাবে। অশেষ ধন্যবাদ আপনাকে। ম্যাডাম, আপনার নাম কি? আমার নাম অসীমা চৌধুরী। কোথা থেকে এসেছেন আপনি? আমি নাগের বাজার থেকে এসেছি। নাগের বাজার থেকে। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এনবিপি তে এসেছিলেন? আমি এসেছিলাম, আমার সুগারের সমস্যা ছিল, ব্যথা ছিল, এইসব নিয়ে সমস্যাগুলো নিয়ে এসেছিলাম। আচ্ছা, আপনি কি যখন এসেছিলেন তখন কোনো ওষুধ খেতেন? না, আয়ুর্বেদিক ওষুধ আমি খাইনি, অ্যালোপ্যাথিক খেয়েছিলাম আগে। তখন অ্যালোপ্যাথি ওষুধ খেতেন? আচ্ছা, তো তাতে কি কোনো ভালো ফল পেয়েছিলেন আপনি? দেখুন, আমি বেটার ফল পাওয়ার জন্য এখানে এসছেন। আপনি আমাদের এনবিপি তে এসছেন একটা পার্মানেন্ট সলিউশনের জন্য। আচ্ছা, আপনি তারপরে আমাদের এখানে ট্রিটমেন্টে চালু করেছেন। করার পর আজকের দিনে দাঁড়িয়ে আপনি কেমন আছেন? আজকের দিনে দাঁড়িয়ে আমি সুগারের ওষুধ খাচ্ছি না। সুগারের কোনো ওষুধ খাচ্ছেন না? সুগারের ওষুধ খাচ্ছি না। আর তারপরে ব্যথার ওষুধ আমি বলতে গেলে বন্ধ করে দিয়েছি। কোনো পেন কিলার বা কোনো ওষুধ খেতে হচ্ছে না এখন? আপাতত আমার কিছু খেতে হচ্ছে না। তাহলে আপনার যে সমস্যা নিয়ে এসেছিলেন সেটা সম্পূর্ণভাবে এখন ঠিক হয়ে গেছে? হ্যাঁ, মনে করছি। আচ্ছা, আপনি এতে খুশি তো? অবশ্যই। আচ্ছা, এখন আপনি চলে ফিরে বেড়াতে পারছেন, যেখানে আপনার ইচ্ছে মতো যেতে পারছেন? হ্যাঁ, যাচ্ছি। আচ্ছা, কোনো কষ্ট হচ্ছে না? আচ্ছা, আমি একদম। তবে আপনাকে আমি একটা রিকোয়েস্ট করবো, যে দর্শকরা দেখছে আপনার প্রোগ্রামটা, তাদের জন্য কিছু কি মেসেজ দেবেন? শুনুন, আমার দিক থেকে আমি বলবো যে আমি তো ফুললি স্যাটিসফাইড। এখন আপনারা যদি আপনারা নিজেদের বেটার কিছু মানে আশা করেন, তাহলে অবশ্যই আপনার একবার এনবিপি ভিজিট করুন। থ্যাংক ইউ ম্যাডাম, আপনাকে অশেষ ধন্যবাদ। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে যারা পৌঁছে যান তারা কিন্তু এতটাই ভালো থাকেন, আর সে কারণেই তারা একেবারে আন্তরিকভাবে এই কথাগুলো আপনাদের জন্য রাখেন যে আমরা ভালো আছি, ভালো আপনারাও থাকেন। তাই বাড়িতে বসে সময় নষ্ট একদম করবেন না। যদি শারীরিক অসুস্থতা অনুভব করেন, যদি আগের থেকে আপনার মনে হয় যে এখন আমি ভালো নেই, আমার কিছু একটা প্রবলেম হচ্ছে, তাহলে আপনার বাড়ির কাছাকাছি যে কোনো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। আর যদি মনে করেন যে না, কোনো রকম সাইড এফেক্ট ছাড়া আমি একেবারে আয়ুর্বেদ ট্রিটমেন্টে আসবো, তাহলে কিন্তু যোগাযোগ করতেই পারেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। পাশাপাশি স্কিন ওরিয়েন্টেড বিভিন্ন সমস্যা নিয়ে আমরা কথা বলছিলাম, এবং অ্যালার্জি, এক্সিমা, এগুলো নিয়েও আমরা কথা কিন্তু বললাম। যারা হয়তো শুনে উঠতে পারেননি তাদের জন্য আরও একবার বলবো, যদি এই ধরনের কোনো সমস্যা থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, কাছাকাছি চেম্বারে প্লিজ যোগাযোগ করুন। সোরিয়াসিস স্কিনের একটা খুব বড় সমস্যা। একটু ডক্টর ভাদুরীর থেকে এটাও জানবো, আমরা শুনেছি শীতকালে সোরিয়াসিসের সমস্যা বেড়ে যায়, এবং অবশ্যই সোরিয়াসিসের সঠিক ট্রিটমেন্ট না হলে সেটা একটা ক্রিটিক্যাল পর্যায়ে পৌঁছে যায়, সোরাইটিক আর্থারাইটিস। তো সবকিছু ট্রিটমেন্ট এনবিপিতে রয়েছে তো? হ্যাঁ, অবশ্যই। এই সোরাইসিস যেটা আমরা বলছি, এটা কিন্তু একটা স্কিন রিলেটেড প্রবলেম, এবং এটাকে মডার্ন সায়েন্সে বলছে যে অটো ইমিউন ডিজিজ। অটো ইমিউন ডিজিজটা কি, এটা একটু আমাদের বোঝার ব্যাপার আছে। অটো ইমিউন ডিজিজ হচ্ছে আমাদের ইমিউনিটি কি বলে, ইমিউনিটি হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা, যে আমাদের শরীরে কোনো রোগ আসলে সেটাকে ফাইট করে সেটা যাতে আমাদেরকে ক্ষতি না করতে পারে, সেটাকে নষ্ট করে দেওয়া বা ধ্বংস করে দেওয়া, যাতে আমরা সুস্থ থাকতে পারি, এটা হচ্ছে ইমিউনিটি। এইবার যখন এই ইমিউনিটিটা বিভিন্ন কারণে উল্টোপাল্টাভাবে কাজ করে, মানে ও কোনো একটা শরীরের পার্টকে সে ওর শত্রু বলে ভাবা শুরু করে। মানে ধরুন এই যে সোরাইসিস আমি বলছি, সোরাইসিসটা কেমন হয়, দেখতে মনে হবে যেন খুশকির মতো হয়েছে, ঠিক আছে, কিন্তু মোটা ধরনের হবে, চামড়াগুলো মোটা হয়ে যাবে, একটা চাপ মতো পড়ে যাবে, একটা চটা মতো পড়ে যায়, মাথায় হয় খুব বেশি দেখা যায়, কপালের এই সাইডে টাইডে খুব দেখা যায়, তারপরে আমাদের এই হাতের কুনুইয়ের এই জায়গাগুলো দেখা যায়, হাঁটুতে দেখা যায়, হাতের আঙুলে দেখা যায়। এগুলো হচ্ছে খুব কমন সাইট। এছাড়াও শরীরের যে কোনো জায়গায় হতে পারে, পুরো হাত জুড়েও কিন্তু অনেকের হয়, পায়ে হয়, খুব মারাত্মক, পিঠে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। দেখে মনে হবে যেন খুশকির মতো, কিন্তু যেন একটা চাপ মতো হয়ে আছে, মানে মোটা চামড়া হয়ে গেছে, খুশকিটা অনেকটা জায়গা ধরে আটকে রয়েছে, এমন দেখতে হয়। এবং শীতকালে কিন্তু এগুলো যেহেতু ড্রাই হতে থাকে স্কিন, এটা কিন্তু যন্ত্রণা বা চুলকনিটা বেড়ে যেতে থাকে। এই অটো ইমিউন ডিজিজটা একটু বলে নেব যে এটা তো ট্রিটমেন্ট আছে আয়ুর্বেদায়,
কারণ আয়ুর্বেদের মাধ্যমে কি হবে, আপনার ইমিউনিটিটাকে আবার ঠিক করবে, ব্যালেন্স করবে। এই যে পাগলামো করে ইমিউনিটি, যে আমাদের নিজেদের শরীরকেই ও ভাবে যে এটা আমার শত্রু, এবার ওই জায়গাটাকে ও ধ্বংস করতে চেষ্টা করে। ঠিক আছে, আরও একটা অটো ইমিউন ডিজিজ হচ্ছে আমাদের যেটা ভিটিলিগো বা সেতি আমরা যেটা বলি, ওটাও কিন্তু অটো ইমিউন ডিজিজ। আরও একটা অটো ইমিউন ডিজিজ আছে কোনটা, যেটা আমরা টাক পোকা বলি, অ্যালোপেশিয়া অ্যারিয়েটা। মাথার মধ্যে হয় টাক পোকা, গোল 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 করে টাক পড়ে যায়, ওটাকে বলা হচ্ছে। এগুলো সব অটো ইমিউন ডিজিজ, এবং মডার্ন সায়েন্সে বলে এগুলো কিওরেবল না। আমাদের যে আয়ুর্বেদায় বলে এই যদি আমি ইমিউনিটিটাকে ঠিক করতে পারি, ওর ফাংশনটা ঠিক করে দিতে পারি, তাহলে অটোমেটিক ওই জিনিসটা ঠিক হয়ে যাবে। এবং আয়ুর্বেদাতে তার ট্রিটমেন্ট কিন্তু রয়েছে। একদম। তাহলে সবকিছুর জন্য যোগাযোগ কিন্তু করতে হবে। সব কথা বলা শেষে এই কথাটাই কিন্তু বারবার বলবো, যোগাযোগ করুন যদি ভালো থাকতে চান। এনবিপিতেই যোগাযোগ করতে হবে সেটাও বলছি না, কোনো অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন, যিনি সম্পূর্ণভাবে আপনাকে সুস্থ করতে পারে, একটা নির্দিষ্ট সময় পর আপনার মেডিসিন বন্ধ করতে পারে, একটা নির্দিষ্ট সময় পর আপনার অভিযোগকে স্টপ করে দিতে পারে, সেরকম চিকিৎসকেরই দ্বারস্থ হন। এবং যদি মনে করেন যে এনবিপিতেই আসবো, তাহলে অবশ্যই আপনাদের সকলের জন্য দরজা কিন্তু খোলা রয়েছে। কে আছেন একটু বলবেন? নমস্কার। হ্যাঁ বলুন, কি সমস্যার জন্য ফোন করলেন? সমস্যা বলতে গেলে শরীর যন্ত্রণা করছে, যন্ত্রণা হচ্ছে? হ্যাঁ। কোথায় হচ্ছে বললেন? সারা শরীরে যন্ত্রণা হচ্ছে, মানে শীতটা পড়তে? হ্যাঁ, শীতটা পড়তে। আচ্ছা, মানে এই শীতের পর কি মানে জয়েন্টে জয়েন্টে যন্ত্রণা হচ্ছে, না সারা গা হাত পায়ে ব্যথা হচ্ছে? মানে জয়েন্টের মধ্যে কমাট হচ্ছে, এমনি বুঝতে পারছি বডিও ব্যথা হচ্ছে। এর জন্য কোনো ডক্টর দেখাইনি। আপনি ফোনটা একটু দূরে নিয়ে একটু জোরে বলুন, না হলে কথাটা না জড়িয়ে যাচ্ছে। ফোনটা একটু দূরে নিয়ে একটু জোরে বলুন, বলুন। হ্যাঁ বলছি। হ্যাঁ, রাত হলে বেশি শরীর যেন ভারী ভারী ভাব হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি কি খাওয়া দাওয়া করছেন কেমন? খাওয়া দাওয়া বলতে গেলে একটা কথা বলি। আচ্ছা, সব রকম খাওয়া দাওয়া করি। আচ্ছা, আরেকটা কথা আপনি আমায় বলুন যে আপনার ঠান্ডা লাগার কি ধাতটা রয়েছে? ঠান্ডা লাগার ধাত হালকা আছে একটু। আপনার শরীরের আকার কেমন, মোটা সোটা না একদম পাতলা? মাঝারি গড়। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, শীতকালে কি হয়, একটা ব্যাপার হয় আমাদের যে বাত পিত্ত কফ আমরা যেটা বলি, যেই ঠান্ডা লাগার ব্যাপারটা, যাদের কফের দোষটা থাকে, এটা কিন্তু আমি ওই যে সর্দি কাশিকে কফ শুধু বলছি না, একটা হচ্ছে আমাদের ত্রিদোষ বলে আয়ুর্বেদায় আছে, বাত পিত্ত কফ। যাদের এই কফ প্রকৃতির, যাদের মধ্যে এই কফের ব্যাপারটা বেশি মাত্রায় থাকবে, তাদের কিন্তু শীতকালে এই ব্যাপারটা আসে। কীরকম? একটা অলস ভাব লাগবে, মনে হচ্ছে যে আরেকটু শুয়ে থাকি, উঠতে মানে এনার্জিটা কমে যায়, এটা হচ্ছে বড় কথা। ঠিক আছে, এনার্জির ঘাটতি হয়। এবং তার পাশাপাশি যেহেতু একটা শ্লেষ্মার ব্যাপার থাকে, কফ বলতে আমরা শ্লেষ্মা বলি যেটা, সেটা যেহেতু তার মানে প্রকোপটা বেড়ে যায় শরীরের মধ্যে, তখন কিন্তু এই ব্যাপারগুলো হয় যে গা ম্যাজ করবে, মনে হবে হাত পা কামড়াচ্ছে, এনার্জি থাকবে না, এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু হবে। তার মানে কি, যখন এইগুলো হয় তার মানে আমার কিন্তু শরীরটা দুর্বল হচ্ছে। আমার কিন্তু তাহলে কি করতে হবে, ঠিক উল্টোভাবে কাজ করতে হবে যাতে আমার এই ব্যাপারগুলো ঠিক হয়। তাহলে কি করতে, আমার শরীরকে ঠান্ডা লাগতে দেওয়া যাবে না। শরীরের মধ্যে সবসময় যাতে একটা হিট থাকে, সে ভেতর থেকে, মানে আমি জামা কাপড় শুধু গায়ে দিয়ে রাখলাম তাহলে হবে না, ভেতর থেকে যাতে আমার শরীরের একটা শক্তি বাড়ে বা একটা হিট তৈরি হয়, সেটা আমরা কি করতে পারি, এক কোয়া কিন্তু একটা রসুন আমরা রেগুলার খেতে পারি। শীতকালে এটা ডাইজেশনেরও উপকার হবে, এবং তার সাথে সাথে আমাদের হার্টেরও উপকার হবে, এবং আমাদের ব্লাড সার্কুলেশনের করতেও কিন্তু সাহায্য করবে, যাতে শরীরটা আমাদের গরম থাকে। এটা গেল। তারপরে আরেকটা ব্যাপার আমরা করতে পারবো কি, রেগুলার আধ ঘন্টা করে, কিন্তু আমাদের আরামই লাগবে সেটা হচ্ছে রোদে যেতে হবে। যদিও আপনি দেখা যাচ্ছে আপনার ঘুম থেকে ওঠা থেকে শুরু করে একদম অফিসে যাওয়া পর্যন্ত আপনি সূর্যের মুখ দেখতেই পাচ্ছেন না, তবু জোর করে হলেও আপনার কিন্তু আধ ঘন্টা নিজের গায়ে রোদটা লাগাতে হবে। এটা দুটো, একটা হচ্ছে যে আপনার শরীরে ভিটামিন ডিটা বাড়বে, যেটা আপনার মাংসপেশি ও হাড়ের শক্তি বাড়বে। আরও অনেক কারণ আছে, যে কাজ আছে যেগুলো ভিটামিন ডি হেল্প করে করতে।
তার পাশাপাশি কি হবে, আপনার শরীরের ব্লাড সার্কুলেশনটা ঠিক হবে এবং ইনফ্রারেড রে, আমাদের সূর্যের আলোতে যেমনি আমরা শুনি যে ইউভি রে থাকে, তেমনি ইনফ্রারেড রেও থাকে। এই আইআর যেটা ইনফ্রারেড রে, যেটা রেডিয়েশন, এইটা যখন শরীরে আসবে শরীর কিন্তু সুস্থ হয়। এই জন্যই দেখবেন আগেকার দিনে বলা হতো যে সকাল সকাল ঘুম থেকে ওঠো, যখন ইনফ্রারেডটা তখন আর কি বেশি কাজ করে, এফেক্টিভ হয়। সকাল সকাল ঘুম থেকে ওঠো, সূর্য প্রণাম, সূর্য প্রণামটা ওই জন্যই কিন্তু শুরু হয়েছে, সূর্য প্রণাম। এবং কি করা হচ্ছে, সূর্য প্রণাম তুমি সূর্যের সামনে দাঁড়িয়ে করলে, সূর্যকে প্রে করলে, ঠিক আছে। সূর্য হচ্ছে একটা সুপার পাওয়ার, এটা কোনো ধর্ম নির্বিশেষে কিন্তু সূর্যকে একটা সুপার পাওয়ার বা আমরা সবচেয়ে বড় এনার্জি হিসেবে ধরতে পারি। কারণ দেখুন, যেখানে সূর্যের আলো পৌঁছাবে না সেখানে কোনো প্রাণ থাকবে না। আপনি ভেবে নিন, বিজ্ঞানটাই যখন ভাববেন, যেখানে সূর্যের আলো নেই সেখানে আপনার কোনো প্রাণ দেখতে পাবেন না, থাকে না, ঠিক আছে। তো সেই জন্যই এই সূর্যর যে আলোটা আমাদের এতটা শরীরের মধ্যে ভালো এফেক্ট করে, এইভাবে মেনটেন করতে হবে। তার পাশাপাশি খাদ্য খাওয়া আমার এমন খেতে হবে যেগুলো আমার সহজে হজম হবে এবং শরীরকে মানে কি বলবো, শরীরের কষ্ট হবে না, হজম করতে গেলে শরীরের কষ্ট হবে না, সেরকম খাদ্য খাবার খেতে হবে আমার। সবই খেতে হবে, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট সবই খেতে হবে, কিন্তু বুঝে কতটা খাবো, কি মাত্রায় খাবো, এগুলো বুঝতে হবে। কারণ না হলে কি হয়, আমরা যদি অতি গুরুপাক খাবার খেয়ে ফেলি, এই শীতকালে আমরা যেটা হয় না, আমাদের অনুষ্ঠান বেশি থাকে এবং দেখা যাচ্ছে যে পেট গরম হয়ে যায়। পেটটা গরম করা যাবে না, পেট শুধু একটা টাইমেই গরম হতে হয়, সেটা হচ্ছে যখন আমরা খাদ্য খাবার পচাবো বা হজম করাবো, বিশেষ করে দিনের বেলা, যেটা আমরা বলি যে ডাইজেস্টিভ ফায়ার, হজমের জন্য যে শরীরের অগ্নিটা দরকার, সেটা আমাদের পাচন শক্তিটাকে বাড়াবে এবং সেই সাহায্য করবে হজম করতে, তখন আমাদের দরকার। কিন্তু নর্মালি আমাদের পেট গরম হয়ে গেলে কিন্তু দেখবেন ডাইজেশনের প্রবলেম হয়, পেট ছেড়ে দেয়, ইনডাইজেশন হয়, গ্যাস হয়ে যায়, এই প্রবলেমগুলো হয় এবং এগুলো দেখবেন শীতে বেড়ে যায়। কারণ আমরা গরমকালে একটু সতর্ক হয়ে খাওয়া দাওয়া করি, সাবধান হয়ে চলি, কিন্তু শীতকালে কিন্তু সেটা আর করি না। জল খাওয়াটাও কিন্তু দেখবেন কম হয়ে যায় বলে এই প্রবলেমগুলো আরও আসতে পারে। একদম তাই। শীতে কিভাবে আপনি আপনার সচেতনতাকে বাড়াবেন, কিভাবে সমস্যা থেকে আপনি সুন্দর জীবন লাভ করবেন, কিভাবে আপনি রোগ মুক্ত জীবন লাভ করবেন, সব অ্যাডভাইস আমরা কিন্তু এনবিপির এই অনুষ্ঠান থেকে আপনাদের দেওয়ার প্রচেষ্টা করি। আমরা তো অবশ্যই চেষ্টা করছি এবং অবশ্যই আপনাদের সহযোগিতা রয়েছে বলেই কিন্তু এনবিপি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, আপনাদের সকলের কাছাকাছি পৌঁছে যাচ্ছে। আরও 3টি নতুন চেম্বারের কিন্তু সূচনা অবশ্যই এনবিপির তরফ থেকে। একটা অবশ্যই শ্যামপুর, হাওড়ার চেম্বার, ক্যানিং এবং গঙ্গাসাগর, এই চেম্বারগুলো শুধুমাত্র আপনাদের আবদারে, আপনাদের প্রয়োজনে বুঝেছে কিন্তু এনবিবির অবশ্যই চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা, তার পাশাপাশি অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকেরা, এবং সে কারণেই কিন্তু আরও 3টি নতুন চেম্বারের সূচনা। অবশ্যই আপনারা উপকৃত হবে এই চেম্বারের মধ্যে থেকে, এই আত্মবিশ্বাস কিন্তু আমাদের প্রত্যেকের রয়েছে। স্কিন ওরিয়েন্টেড বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করছিলাম, খুব ভালো একটা দিক ডক্টর ভাদুরী মনে করিয়ে দিল। স্কিন মানে আমাদের মনে হয় যে যেটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু মাথার চুলের নিচে যেটা লুকিয়ে থাকে সেটাও কিন্তু আমাদের স্কিন, অর্থাৎ আমাদের স্ক্যাল্প যেটা বলে আমরা থাকি। অত্যাধিক খুশকির সমস্যা অনেকেই বলে থাকে, অনেকে বুঝে উঠতে পারে না সত্যি এটা খুশকি নাকি এটা সোরাইসিসের মতন কোনো সমস্যা। অনেকে টাক পোকার সমস্যার অভিযোগ করেন, অনেকের মারাত্মক হেয়ার ফলে হয়তো মনে হয় এটা খুব সামান্য সমস্যা, কিন্তু মাথা ফাঁকা হয়ে যাওয়া মানে আপনি বুঝতে পারছেন যে সেটা কতটা আমাদের কাছে দুঃখের। তাই অবশ্যই ডক্টর ভাদুরীর থেকে একটু জানতে চাইবো, আমাদের স্কাল্প ওরিয়েন্টেড যে প্রবলেমগুলো, সেটা খুশি হোক, হেয়ার ফলিংয়ের প্রবলেম হোক, টাক পোকা পড়ে যাওয়ার সমস্যা হোক, তার ট্রিটমেন্ট কি আমরা এনবিপিতে পাচ্ছি? হ্যাঁ, অবশ্যই আমাদের এনবিপির কিন্তু একটা স্পেশাল ডিভিশন তৈরি হয়েছে, যেটাকে লা এলিগেন্স বলা হচ্ছে। এখানে কিন্তু স্পেশালি স্কিন আর হেয়ারের বিশেষ যে ট্রিটমেন্টগুলো সেগুলোও কিন্তু হচ্ছে। যেই বিশেষ করে বুঝে নিন, যেই ট্রিটমেন্টগুলো নিলে আপনার সৌন্দর্য বৃদ্ধি হবে। ধরুন আপনার একটা র্যাশ হয়েছে, আপনার একটা কি বলবো সোরাইসিস হয়েছে, আপনার ভিটিলিগো হয়েছে, আমি এগুলো এনবিপির মেডিসিন এবং পঞ্চকর্মার থেরাপি দ্বারা সেগুলোকে আমাদের এখানে ট্রিটমেন্ট করা হবে। আবার দেখুন, যখন আপনার দেখা যাচ্ছে যে আপনার কি বলবো চুল অতিরিক্ত মাত্রায় পড়ে যাচ্ছে, খুশকি হয়েছে, চুল নতুন করে আসছে না, স্কিনে বয়সের ছাপ পড়ে যাচ্ছে, কালো দাগ হয়ে যাচ্ছে মুখের মধ্যে, এগুলোর ট্রিটমেন্ট কিন্তু তখন লা এলিগেন্সের মাধ্যমে হবে। তো এখানে কিন্তু সব রকম ট্রিটমেন্টের ব্যবস্থা রয়েছে। এই যে চুলের খুশকি হচ্ছে, তাহলে আমাদের কি করতে হবে, অ্যান্টি ড্যান্ড্রাফ
থেরাপি নিতে হবে। অ্যান্টি ড্যান্ড্রাফ থেরাপি নিলে কি হবে, যে খুশকিগুলো সাধারণত কি হয় যখন শ্যাম্পু দেওয়া হয় সেগুলো টেম্পোরারি রিলিফ পায়। হ্যাঁ, যখন আপনি শ্যাম্পুটা লাগাচ্ছেন তখন হয়তো থাকছে না, 2-4 দিন আবার বন্ধ করে দিলে আবার চলে আসছে। কিন্তু যখন আপনি থেরাপিটা নেবেন, থেরাপি নিলে কি হবে, ওই খুশকিগুলোকে মেরে ফেলবে, নষ্ট করে দেবে ওই সেলগুলো, যাতে ও আবার বৃদ্ধি না হতে পারে, বাড়তে না পারে। তারপরে কি হলো, তাহলে আপনার স্ক্যাল্পটা পরিষ্কার হয়ে গেল। যখন স্ক্যাল্পটা পরিষ্কার হয়ে গেল তখন আর কিন্তু খুশকি জন্মাতে পারলো না। এবং তখন কিন্তু আপনার মেনটেন করে যেতে হবে যে শ্যাম্পুটা বা যে লোশনটা আপনার স্ক্যাল্পের জন্য খুব প্রয়োজন। এইভাবে করলে দেখবেন আপনি কিন্তু পার্মানেন্ট এই খুশকি থেকে মুক্ত হতে পারছেন। তাতে কি লাভ হবে আপনার, একটা তো দেখতে খারাপ লাগে, কেউ দেখলে দেখবেন চুল মাঝে মাঝে সাদা সাদা নোংরা পড়ে যাচ্ছে দেখা যাচ্ছে, গায়ে কোনো ডার্ক কালারের ড্রেস পরলে তার মধ্যে পড়ছে দেখা যাচ্ছে, এটা তো গেল একটা অন্য ব্যাপার। কিন্তু দেখা যাবে আপনার চুল পড়াটা কমে গেছে। তো এইভাবে কিন্তু আপনার খুশকির ট্রিটমেন্টের রেজাল্ট পাবেন। আবার অনেকের সময় দেখা যাচ্ছে কি হেয়ার রিগ্রোথ হয় না, মানে চুলটা পড়ছে, চুল দেখুন সবারই পড়বে, চুলের একটা চুলের গোড়া থেকে মোটামুটি 18-20 বার কিন্তু একটা চুল মানে বারে বারে জন্মায়, ঠিক আছে, 18-20 বার সারা জীবনে। এবার তার একটা জীবনচক্র আছে। যেমনি মানুষ কি হয়, আমরা প্রথমে জন্মালাম, তারপরে হামাগুড়ি দিয়ে, তারপরে হাঁটা শেখা, তারপরে স্কুল, তারপরে চাকরি বাকরি, তারপরে সাংসারিক জীবন, বৃদ্ধ অবস্থা, তারপরে মৃত্যু। এই যে সাইকেলটা, এটা কিন্তু প্রত্যেকটা কোষের জন্যই আছে, প্রত্যেকটা সেল আমাদের বডির, তারও কিন্তু এরকম একটা লাইফ সাইকেল হয়, ঠিক আছে। আমাদের যে চুলেরও কিন্তু সেমনি, প্রত্যেকটা চুলের কিন্তু ওরকম একটা লাইফ সাইকেল আছে। সেই লাইফ সাইকেলটা যখন কমপ্লিট হয়ে যায় একবার, ওটা পড়ে যায়, আবার নতুন করে দেখবেন আরেকটা চুল হবে। তো এই ব্যাপারটা কিন্তু ন্যাচারাল, এইটা কিন্তু হওয়ার দরকার আছে, নাহলে নতুন চুলটা আসবে না। কিন্তু যখন দেখবেন এই লাইফ সাইকেলটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, জন্মালো চুল, বৃদ্ধ অবস্থার আগেই ইয়াং টাইমেই পড়ে গেল চুলটা, চুলের ইয়াং টাইমে, তখন কিন্তু দেখা যাবে যে 18 বার 20 বারটা খুব অল্প বয়সেই হয়ে গেল, তারপর সেখানে চুলটা শেষ, ওই জায়গার আর কোনো চুলের গোড়া থাকবে না, ওই জায়গাটায় টাক পড়লো। এরকম যদি 1000 চুলে টাক পড়ে যায়, অটোমেটিক কিন্তু দেখা যাবে মাথা কিন্তু ফাঁকা হয়ে গেছে। একদম একদম ডক্টর ভাদুরী, আমরা ঠিক এই প্রসঙ্গে আবারও ফিরবো। যাদের চুল সংক্রান্ত সমস্যা রয়েছে তারাও কিন্তু তাহলে যোগাযোগ করতে পারছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। স্ক্রিনে কিন্তু যাচ্ছে আপনাদের সকলের জন্য ফোন নাম্বার। কে আছেন আমাদের সাথে বলবেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? স্বপন রায় বলছি। হ্যাঁ বলুন দাদা, কি সমস্যার জন্য ফোন করলেন? গায়ে দিয়ে না মানে গা তো শুষ্ক শুষ্ক তো আমার গা, খোসা খোসা টাইপের উঠছে। আচ্ছা, ডিম মাখছি বা যাই মাখছি, ধরুন জামা কাপড় পরার পর আবার যখন জামা বেশি খুশকো খুশকো গুলো উঠছে। ওকে, মানে শীতেই এগুলো বাড়ছে তাই তো? হ্যাঁ শীতেই। শীতেই না বাড়ছে? কোথায় হচ্ছে বলছেন? গায়ে হচ্ছে, হাতে গায়ে খোসা খোসা উঠছে। হ্যাঁ, ওগুলো কি চুল করছে? ওই হ্যাঁ খুটখুট করে চুলকো, যখন চুলকে তখন খোসা টাইপের উঠছে। কোন কোন জায়গায় হয়েছে? হাতে পায়ে? হাতের বাজুতে আর পিঠের দিকে। আচ্ছা আচ্ছা, গালেও কিছু কিছু আছে। আচ্ছা, দেখতে অনেকটা খুশকির মতো কি? হ্যাঁ একদম। আচ্ছা আপনি শুনুন, আমি বলছি, এইটা যদি আপনি সামনে আসলে ভালো বোঝা যাবে, এটা কিন্তু সোরাইসিস হতে পারে, ঠিক আছে। যেই ভয়টা আমরা পাই যে পেশেন্টের সোরাইসিস হলে প্রচণ্ড কষ্ট, এবং মডার্ন মেডিসিনে তো এটাই বলে যে এটা আনকিউরেবল। আমাদের আয়ুর্বেদের চিকিৎসা আছে, কিন্তু আপনার সিরিয়াসলি ট্রিটমেন্টটা করতে হবে, না হলে আজকে আপনার হাতের বাজুতে আর পিঠে বলছেন অল্প জায়গায় আছে, কিন্তু আপনি কষ্ট পাচ্ছেন বলে বা বুঝতে পারছেন না বলেই তো ফোনটা করেছেন। এটা কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে যায়, ঠিক আছে। এবং আপনাকে একটু সাজেশন দিয়ে রাখি, আপনি মাছ মানে আমিষ জাতীয় কোনো খাবার এখন খাবেন না। আমিষ জাতীয় বলতে কি, মাছ মাংস ডিম তো গেল একরকম, তাছাড়া দুধের তৈরি ডেয়ারি প্রোডাক্ট কোনোটা খাবেন না, তাহলে কিন্তু এগুলো বাড়তে পারে, ঠিক আছে। তার সাথে ফুলকপি বাঁধাকপি এগুলোকেও এখন বর্জন করুন, এবং খুব তাড়াতাড়ি চলে আসুন। ফুলকপি বাঁধাকপি বেগুন এগুলো বর্জন করুন, খুব তাড়াতাড়ি এসে আমাদেরকে দেখান। যদি এটা সত্যি সোরাইসিস হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু আপনাকে পরে কষ্ট দেবে ভবিষ্যতে, এবং এক একজনের এতটা খারাপ হয়ে যায় চেহারা মানে হাত স্কিন, যে তারা বাইরে বেরোতে পারে না। আমাদের বনগাঁতে একজন পেশেন্ট এসেছিলেন, ঠিক আছে, সে ভদ্রমহিলা
টিউশন করেন, সেই ভদ্রমহিলার এমন সোরাইসিস হয়েছে যে সে এই যে যারা বাইক চালায়, স্কুটার চালায়, একটা গ্লাভস মতো পরে না এরকম প্রোটেক্ট করার জন্য, সেরকম পরে এসছে। আর মানে ব্যথায় এত কষ্ট পাচ্ছে, আমাদেরকে বলছে যে ডাক্তারবাবু আগে আমার ব্যথা কমিয়ে দিন। ওনার 2 থেকে 2.5 বছর হয়েছে, বলছে আমি এখন পেনও ভালো করে ধরতে পারছি না, হাতে পুরো ভর্তি হয়ে গেছে, এই পার্টে ভর্তি হয়ে গেছে এবং খুব কষ্ট পাচ্ছে, খুব কষ্ট পাচ্ছে। 2 বছর হয়ে গেছে, অনেক রকম ট্রিটমেন্ট করেছে। এবার বলেছে আমার এটা শেষ চেষ্টা, যদি আমি উপকার পাই অবশ্যই আমি মানে এক্সপেক্ট করছি যাতে আমি মানে আয়ুর্বেদ ট্রিটমেন্টটা করতে চাইছেন উনি, এবং আমাদের কাছে এসে কিন্তু উনি ট্রিটমেন্ট স্টার্ট করেছে। এবার নেক্সট যখন উনি আসবেন তখন আমরা ওনার ফিডব্যাকটা পাবো উনি কতটা ইমপ্রুভমেন্ট করেছেন। তবে ব্যাপারটা এতটা সিরিয়াস, উনি কিন্তু 2 বছর ধরে ওটার কষ্টটা সহ্য করছে, এখন আর পারছে না, এখন আর সহ্য করতে পারছে না। তো ওই রকম কন্ডিশনে যাওয়ার আগে অবশ্যই বলবো আপনি ট্রিটমেন্ট করুন, আমাদের কাছে আসুন। অল্প থাকলে তাড়াতাড়ি সুস্থ হবেন, বেড়ে গেলে বেশি তাহলে কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার, তো এটাকে ফেলে রাখবেন না। একদম। পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলবো, কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার, আমি ব্যারাকপুর থেকে বলছি। ব্যারাকপুর থেকে, তাই তো? হ্যাঁ বলুন, কি সমস্যার জন্য ফোন করলেন? কদিন ধরে আমি দেখছি আমার না মাথায় ভীষণ যন্ত্রণা হচ্ছে, মানে কপালের 2 পাশটা, এটা বুঝতে পারছি না, যন্ত্রণা হচ্ছে, মানে একটু সময় মানে কষ্টই হচ্ছে। মাথার কোন পার্টে যন্ত্রণা হচ্ছে? মানে কপালের 2 পাশে। কপালের 2 পাশে। আচ্ছা, আপনার কি ঠান্ডা লাগার একটু ভাব আছে? হ্যাঁ, একটু ঠান্ডার ধাতটা রয়েছে, তার মধ্যে আমি একটু এসি ধরে থাকতে হয়, যার জন্য আরো এটা কি হচ্ছে, যখন একটু কমে যাচ্ছে আবার যে এসিতে থাকছে আবার ব্যথাটা শুরু হচ্ছে। বুঝতে পেরেছি। আপনি শুনুন, দেখুন এই প্রবলেমটা হয় যাদের, এটাকে সাইনোসাইটিস বলে, ঠিক আছে? আমাদের সাইনাসের পয়েন্টস আছে এই জায়গাগুলো এবং গালের এই জায়গাগুলোতে। এবার কি হয় ওই জায়গায় না, বিশেষ করে শীতকালে দেখা যায়, গরমকালেও কিন্তু এই ব্যথাটা হয়। যদি আপনি অতিরিক্ত মাত্রায় চড়া রোদে বেরাবেন বা খুব বেশি পরিশ্রম করছেন দেখবেন, তাহলে এই টনটন করে এই জায়গাগুলোতে ব্যথা করবে। আবার শীতকালে হয়, যেহেতু আমি বলছিলাম যে কফ জাতীয় যাদের মানে শরীরের গঠন, কফের মাত্রাটা যদি বেশি থাকে তাহলে কিন্তু এই সাইনোসাইটিসের প্রবলেমটাও আসবে এবং এটা কিন্তু বাড়বে। তাই খুব হাওয়া লাগলে, ধরুন আপনি একটা গাড়িতে বসে ট্রাভেল করছেন, সেটা ট্রেন হোক বা আপনার প্রাইভেট কার হোক বা 2 হুইলার হোক, যেটাই হোক, আপনি হয়তো হাওয়াটা খুব ডাইরেক্ট লাগছে, দেখবেন তারপরেই আস্তে আস্তে ব্যথাটা কিন্তু টনটন করে বেড়ে যাবে। অনেকে প্রথমে বুঝতে পারে না, ভাবে যে চোখের পাওয়ার বেড়েছে, যাদের চশমা আছে অনেকে এইটা ভুল ভেবে নেয় যে হয়তো চোখের পাওয়ার বেড়ে গেছে তার জন্য হচ্ছে, কিন্তু আপনি খেয়াল করে দেখবেন মেন প্রবলেমটা ওই রকম কিছু থেকে ট্রিগার আপ হয়ে যায়, হট করে বেড়ে যায়। এটার জন্য আপনি একটা কাজ করুন, ঘরে কিন্তু 2 বেলা করে ভেপার নেওয়া শুরু করুন, ঠিক আছে? এই এখন ব্যথাটাকে এটা কিন্তু এমনি না হলে কিছুতে আপনি বাইরে থেকে সারাতে পারবেন না, আর ট্রিটমেন্ট করতে হবে। সাইনোসাইটিসের খুব ভালো ট্রিটমেন্ট হয় আমাদের আয়ুর্বেদাতে, সেখানে নাশিয়াম বলে একটা পঞ্চকর্মা থেরাপি আছে, সেই থেরাপির মাধ্যমে কিন্তু এই সাইনাসের এই প্রবলেমগুলোকে ঠিক করে দেওয়া যায়। সেটার জন্য আপনি আমাদের হেল্পলাইনে কথা বলে আমাদেরকে দেখাতে আসুন, আমাদের ডাক্তারবাবুরা থাকবেন, ওনারা আপনাকে গাইড করে দেবে। আর আপাতত আপনি একটা কাজ করুন, খুব যদি এখন কষ্ট থাকে, প্রথম কথা তো এসিটা যতটা পারবেন অ্যাভয়েড করুন, এসির সামনে ডাইরেক্ট যাবেন না। বাইরের ঠান্ডাগুলো হয়তো প্রথমে আরাম লাগবে, আনন্দ লাগবে ওটা এনজয় করতে, কিন্তু পরে কিন্তু এই কষ্টগুলো পাবেন, ওটাকে অ্যাভয়েড করুন। এবং ভেপার নিন, ভাপ নেওয়া না, ভাপ নেওয়াতে জানেন একটা স্টিম যেটা বলে, স্টিম নিয়ে একটা পাত্রের মধ্যে জল ফুটিয়ে সেইটার ভাপটা নিন, নাক মুখ দিয়ে টানবেন, ভাপটাকে নাক দিয়ে বেশি করে টানবেন, ঠিক আছে? 10 থেকে 15 মিনিট এটা টানবেন, দেখবেন আস্তে আস্তে ওই কফগুলো কিন্তু গলতে থাকবে। যদি খুব বেশি থাকবে তাহলে দেখবেন নাক দিয়ে বেরিয়েও আসবে, ঠিক আছে? নাক দিয়ে মুখ দিয়ে কফটা কিন্তু বেরাবে, আপনি কিন্তু খুব আরাম পাবেন। আর এইটাকে ফেলে রাখবেন না, কারণ এটা কিন্তু খুব কষ্ট দেয় এবং প্রত্যেক বছরই দেখবেন এইটার আপনি শিকার হয়ে যাচ্ছেন। তার জন্য পার্মানেন্টলি সলিউশন করে নিন,
এর জন্য কিন্তু আমাদের এখানে ট্রিটমেন্ট আছে, খুব সুন্দর ট্রিটমেন্ট করলে আপনি এটার থেকে মুক্ত হতে পারবেন। একদম তাই। আমাদের বন্ধুদের জন্য আরো একবার মনে করিয়ে দেবো যে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আপনাদের ফোন করতে হবে এবং আপনার বাড়ির কাছে এনবিপির কোন চেম্বারটি রয়েছে, কোন সেন্টারটি রয়েছে সেটা কিন্তু অবশ্যই জেনে নিতে হবে এবং যোগাযোগ করতে হবে। অবশ্যই এটাই আপনারা করছেন, আর সে কারণে কিন্তু এত বন্ধুরা দূর দূরান্ত থেকে কিন্তু যোগাযোগ করছেন তাদের নিকটস্থ বিভিন্ন চেম্বারে। একটু মনে করিয়ে দেবো যে খড়গপুরে কিন্তু চেম্বার রয়েছে এবং খড়গপুরে কিন্তু ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। বহরমপুর এবং আপনারা কৃষ্ণনগর এবং তার পাশাপাশি হেডিয়া এই চেম্বারগুলোতে কিন্তু ডক্টর এ হালদারকে পাচ্ছেন। বনগাঁয় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। শিলচরে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। পাশাপাশি বলবো আপনাদের জন্য মেচেদায় কিন্তু চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। গঙ্গারামপুরে কিন্তু থাকছেন ডক্টর এ হালদার। হলদিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। বর্ধমানে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। শিলিগুড়ি এবং কোচবিহারের চেম্বারে কিন্তু অবশ্যই পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। আরামবাগে পেয়ে যাচ্ছেন এবার ডক্টর বি শর্মাকে। দিল্লিতে আমাদের চেম্বার থেকে একটু ফোন করে বিস্তারিতভাবে জেনে নেবেন। দিল্লি চেম্বারে অবশ্যই কিন্তু ডক্টর বি শর্মা এবং ডক্টর এ হালদার কিন্তু অবশ্যই আপনাদের জন্য সময় দেন। পেয়ে যাচ্ছেন বাঁকুড়াতে চেম্বার ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন। বোলপুরে কিন্তু এবার পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে। পেয়ে যাচ্ছেন দুর্গাপুরে ডক্টর এন ভট্টাচার্যকে। মালদায় এবং রায়গঞ্জে এবার কিন্তু আপনারা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। মালদা এবং রায়গঞ্জের বন্ধুদের জন্য বলবো সংস্থার ডিরেক্টর বি শর্মা কিন্তু এবার আপনাদের জন্য সময় দিচ্ছেন, তাই স্ক্রিনে দেওয়া নাম্বার নোট করতে ভুলবেন না, ফোন করতে একদমই ভুলবেন না। তার পাশাপাশি গুয়াহাটিতে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। জামশেদপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে এবং আসানসোলেও কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। স্ক্রিনে দেওয়া নাম্বার নোট করুন, ফোন করুন, কথা বলুন। তার পাশাপাশি বলবো যে আমাদের কলকাতায় কিন্তু চেম্বার রয়েছে। কলকাতায় আপনারা কিন্তু মধ্যমগ্রাম, ল্যান্সটাউন, শোভাবাজার এবং খিদিরপুরে পাচ্ছেন। হাওড়ায় শিবপুর, বাল্টিগুড়ি বাজার, দাসনগর, বেলুড়ে পাচ্ছেন এবং দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলায় পাচ্ছেন। নতুন চেম্বারের মধ্যে অবশ্যই শ্যামপুর রয়েছে। শ্যামপুরে আপনারা 12 জানুয়ারি কিন্তু ওপেনিং ডেট আপনাদের জন্য রয়েছে। গঙ্গাসাগরে 19 জানুয়ারিতে আপনারা কিন্তু ওপেনিং ডেট পাচ্ছেন। আর ক্যানিংয়ে 26 জানুয়ারি আপনাদের জন্য ওপেনিং ডেট রয়েছে। অর্থাৎ সেই দিনগুলোতে আপনারা নতুন করে এই চেম্বারগুলো পাবেন এবং অবশ্যই থাকবেন প্রথম দিন সংস্থার ডিরেক্টর বি শর্মা এবং থাকবেন অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকেরা। এবং যেহেতু ডক্টর ভাদুরী আমাদের সঙ্গে রয়েছেন, তিনিও কিন্তু অনেক চেম্বারে যান, কলকাতা চেম্বারগুলো মূলত তিনি দেখেন। তবে ডাক্তারবাবু প্রত্যেক দিন প্রত্যেকটি চেম্বারে আমাদের নতুন পেশেন্টের সংখ্যা বাড়ছে, তো মানুষের আস্থা, বিশ্বাস, ভরসা এনবিপি তো নিশ্চয়ই জয় করতে পারছে। অবশ্যই এটা আমাদের দেখুন প্রাপ্য, মানে আশীর্বাদ যে আজকাল এনবিপিতে যে এত লোক আসছে, এত মানুষ আসছে, এসে তারা যে সুস্থ হয়ে ফিরছে হাসি মুখে। তো আমরা এটাই বলবো যে আমাদের সবসময় প্রচেষ্টা থাকছে যে আপনাদেরকে সহযোগিতা করা এবং আপনাদেরকে সচেতন করা যে রোগ নিয়ে কিন্তু ফেলে রাখবেন না। জীবনের সবচেয়ে মূল্যবান হচ্ছে আমাদের স্বাস্থ্য। তো এটা যদি নষ্ট হয়ে যায় দেখবেন এটাকে কিন্তু আপনি অন্য কোনো কিছু দিয়ে পরিপূর্ণ করতে পারবেন না। তাই যদি আপনি সুস্থ থাকেন দেখবেন জীবনের সব কিছু আপনি কিন্তু মানে হাসিল করতে পারবেন। তাই প্রথম প্রায়োরিটি কিন্তু আপনার সবসময় সুস্থতার দিকে নজর থাকা উচিত। অবশ্যই তাই। সুস্থ থাকতে হলে যোগাযোগ করতে হবে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। আজকে এই পর্যন্ত। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। নমস্কার।